ওকে, আমাদের ট্রেনার আসছে। মেসেঞ্জার গ্রুপ খুলি নাই, বিকজ মেসেঞ্জারে অনেক প্রবলেম আছে। আমরা অনেক কিছু চিন্তা করে হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলেছি। মেসেঞ্জার গ্রুপে আলাদা করে অ্যাড করা, এটা সেটা অনেক ধরনের ঝামেলা আছে, আর হোয়াটসঅ্যাপটা অনেক সিকিউর। সো এটাই। স্যার, আমি গতকালকে ক্লাসটা মিস করেছিলাম, বাট পরে দেখে নিছি খুবই ভালো করেছেন। আচ্ছা, আমাদের ট্রেনার তাহলে আসছে, আমরা ক্লাসে যাচ্ছি। কেমন আছেন সবাই? আসিফ ভালো আছে? আচ্ছা, আপনারা ক্লাস, হ্যাঁ আমিও ভালো আছি। তো ক্লাস কেমন এনজয় করতেছেন? আচ্ছা, আজকে আমরা কি নিয়ে ডিসকাস করবো একটু বলেন তো, দেখি আপনারা জানেন কিনা আজকে কি নিয়ে ডিসকাস করবো। ফাংশন, রাইট? ওমর ফারুক, আমরা ফাংশন নিয়ে ডিসকাস করবো। আচ্ছা যাই হোক, ব্যাপারটা নিয়ে আমি খুবই এক্সাইটেড যে আজকে আমরা ফাংশন নিয়ে ডিসকাস করতে যাচ্ছি এতদিন পর। ঠিক আছে, মাঝখানে দেখা গেছে লুপ শেষ করে ফেললাম, বা ইফএলস শেষ করে ফেললাম। ঠিক আছে, বিভিন্ন ধরনের কন্ট্রোল শেষ করে এখন আমরা ফাংশনের দিকে মুভ করতেছি। ঠিক আছে, আমার কাছে ফিলিংসটা আজকে একটু অন্যরকম যে ফাংশন নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি আজকে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, ইনফাইনাইট লুপ নিয়ে কথা বলবো আজকে। ঠিক আছে, ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য। আবু রায়হান, থ্যাংক ইউ। ইনফাইনাইট লুপ দরকার। হুম, আজকে অবশ্যই ইনফাইনাইট লুপ নিয়ে আমি কথা বলবো আজকে। আমি আসলে গতকাল ইনফাইনাইট লুপটা নিয়ে কথা বলতে ভুলেই গেছি, একদমই ভুলে গেছি। তো আজকে অবশ্যই এটা নিয়ে কথা বলবো। ইনফাইনাইট লুপ নিয়ে আমি একটু পরেই কথা বলি। আগে আমরা ক্লাস সিক্সে ষষ্ঠ ক্লাসে যে ফাংশন নিয়ে সে ফাংশন নিয়ে একটু ডিসকাস করি। তারপর ফাংশনের মধ্যে কিভাবে আমরা ইনফাইনাইট লুপটা ইউজ করব সেটা দেখাবো। তো ফাংশন নিয়ে কাজ করার ক্ষেত্রে আমার সর্বপ্রথম বিষয়টা আসে যে ফাংশনটা কি এবং ফাংশনটা কেন। ফাংশন কি আসলে? তো ফাংশনটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে এমন যে কখনো কখনো আমাদের কিছু কোড থাকে যে কোডগুলা পরবর্তীতে ইউজ করা হয়। তো লুপের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ইনস্ট্যান্ট, আমি কোনো একটা কাজ বারবার যখন করতে থাকবো তখন সেই ক্ষেত্রে আমি লুপ ইউজ করবো। কিন্তু কখনো কখনো ব্যাপারটা এমন দাঁড়ায় যে আমার কোনো একটা কাজ আছে, পার্টিকুলার কাজ, যে কাজটা আমাকে পরবর্তী যে কোনো সময় করতে হইতে পারে। তো পরবর্তী যখন আবার করা লাগবে তখন কি আমি আবার সেই কাজের জন্য কোড লিখবো? এটা একটা আসলে ভুল, রাইট ওয়ে না এটা, যে আমি পরবর্তীতে আবার কোড লেখা। ঠিক আছে, একই জিনিসের জন্য। তো এই কাজটা যেটা দিয়ে করা হয় সেটা হচ্ছে ফাংশন। তো ফাংশন দিয়ে এটা কিভাবে করা হয়, টোটালি এখন এই একই ফাংশন কি এবং কেন, ব্যাপারটা হচ্ছে আমরা যখন চাই যে না আমাদের কোড বারবার রিপিট না হোক, ঠিক আছে, আমাদের একই কোড বারবার রিপিট না হোক, তখনই আমরা আসলে ফাংশনটা ব্যবহার করি। এবং কাজটা, এই ফাংশন ব্যবহার করার মাধ্যমে আমাদের কোড অনেক বেশি কমে যায় এবং কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যায়। এবং হচ্ছে অনেক অনেক ইউজফুল এই ফাংশন জিনিসটা। তো আসলে আমি এতদিন ফাংশন নিয়ে কথা বলি নাই, কারণ হচ্ছে আমরা অনেক কিছু শিখে আসছি, লুপ শিখে আসছি, ইফ এলস শিখে আসছি। তো এইগুলাকে কিভাবে ফাংশনের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা যায়, ঠিক আছে, ওই কারণে আমি আসলে এতদিন ফাংশন নিয়ে কথা বলি নাই। তো আজকে যেহেতু ফাংশন নিয়ে কথা বলতে যাচ্ছি,
তো ফাংশনের মধ্যে আমরা এইসব বিষয়গুলো কিভাবে ইমপ্লিমেন্ট করব সে ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলবো, বা আপনারাও বিভিন্ন ধরনের প্রবলেমের সলিউশন করবেন এইগুলা ইমপ্লিমেন্ট করে ফাংশনের মধ্যে। তো ফাংশন হচ্ছে আসলে দুইটা দুইটা ধরন আছে ফাংশনের, একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। তো বিল্ট ইন ফাংশনটা কি জিনিস? এতদিন ধরে কিন্তু আমরা ফাংশন কথাটা ব্যবহার করে আসছি এবং ফাংশন দুই তিনটা ফাংশন ইউজও করে আসছি, ঠিক না? হ্যালো এভরিওয়ান, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? আমরা কিন্তু এতদিন ধরে ফাংশন ব্যবহার করে আসছি। আবির, একটু বলেন তো আমরা এতদিন ধরে কি কি ফাংশন ইউজ করে আসছি, দুই একটা ফাংশনের নাম বলেন। সেজান, প্রিন্ট ফাংশন, রাইট। হেলালুদ্দিন, থ্যাংক ইউ। আইএনটি ফাংশন, রাইট। আবির একটা বলছে, হ্যাঁ প্রিন্ট ফাংশন। হেলাল আবির, অ্যাপ, হ্যাঁ অ্যাপ তো ফরম্যাটেড স্ট্রিং এর জন্য ব্যবহার করছি, বাট এটা এসটিআর, রাইট। হেলালুদ্দিন আর একটা বলছে। তো এইগুলা হচ্ছে আসলে কি, যখন পাইথন প্রোগ্রামটা তৈরি করা হয়েছে বা পাইথন ল্যাঙ্গুয়েজটা তৈরি করা হয়েছে, তো যারা ল্যাঙ্গুয়েজ গুলো বানাইছে তারা দেখা গেছে বুঝছে মানে এই ধরনের ফাংশন গুলা অটো থাকতে হবে, বিল্ট ইন থাকতে হবে, ঠিক আছে? অর্থাৎ এই ফাংশন গুলা দিয়ে আমরা সবসময় ফাংশন গুলো আমরা সবসময় ব্যবহার করব। তো এই কারণে ওনারা কি করছে, এই ফাংশন গুলো আগে থেকেই তৈরি করে রাখছে আমাদের জন্য, ঠিক আছে? তো যেহেতু এগুলো আমাদের সফটওয়্যারের সাথে অটোমেটিক তৈরি মানে পাইথনের সাথে অটোমেটিক দেয়া আছে, ওই কারণে এগুলাকে বলা হয়, হ্যাঁ রেঞ্জ ফাংশন, থ্যাংক ইউ হেলালুদ্দিন। এইগুলাকে ওই কারণে বলা হয় বিল্ট ইন ফাংশন। বিল্ট ইন ফাংশন কথাটার মানে হচ্ছে বিল্ট ইন, আগে থেকেই তৈরি করা আছে। কথাটা বুঝছেন? হ্যাঁ থ্যাংক ইউ আবির। বিল্ট ইন মানে হচ্ছে এগুলো আগে থেকে তৈরি করা আছে, অর্থাৎ যখন থেকে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তৈরি করা হয়েছে তখন থেকে মানে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে যে ধরনের ফাংশন গুলা তৈরি করে দেওয়া হয়েছে এগুলো হচ্ছে আসলে বিল্ট ইন ফাংশন। তো রায়হান কবির, থ্যাংক ইউ। তো ইউজার ডিফাইন্ড ফাংশনটা হচ্ছে এখন আমরা ফাংশন তৈরি করব আমাদের ব্যক্তিগত প্রয়োজনে। তো আমাদের ব্যক্তিগত মানে প্রয়োজনে আমরা যখন ফাংশন তৈরি করব সেই ফাংশনগুলোকে বলা হবে ইউজার ডিফাইন্ড ফাংশন। তো ইউজার ডিফাইন্ড ফাংশনটা আসলে তো প্রথমে আমি বিল্ট ইন ফাংশনের কয়েকটা এক্সাম্পল দেখাই, আমরা কোনটা কি কারণে ব্যবহার করছি এটা নিয়ে একটু কথা বলি, ঠিক আছে? বা যেগুলা নিয়ে আগে থেকে কথা বলা হয় না এগুলা দুই একটা আমরা আলোচনা করব। তো দেখি কয়েকটা, যেমন আমরা প্রিন্ট নিয়ে কথা বলছি, টাইপ নিয়ে কথা বলছি, ঠিক আছে? তারপর লিস্ট নিয়ে কথা বলছি, ইনপুট নিয়ে কথা বলছি, ফ্লোট নিয়ে কথা বলছি, এবিএস নিয়ে কথা বলি নাই। এবিএস মানে হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। অ্যাবসলিউট ভ্যালু বাংলা হচ্ছে পরম মান। তো এটা কেন ব্যবহার করা হয় এটা নিয়ে আসলে কথা বলি নাই। তো যেহেতু আমি আগেই বললাম যে আমি ম্যাথ লাভার, ঠিক আছে, সো আমি ম্যাথমেটিক্স নিয়ে দুই চারটা কথা বলতেই পারি, ঠিক আছে? বুলিয়ান, ঠিক আছে? তারপর ডিপ মড, সেট, রাউন্ড। তো আমরা যেই কয়টা ফাংশন নিয়ে কথা বলি নাই এখান থেকে, সেই কয়টা হচ্ছে এবিএস নিয়ে কথা বলি নাই আগে থেকে, ডিপ মড নিয়ে কথা বলি নাই এবং রাউন্ড নিয়ে কথা বলি নাই, এগুলো নিয়ে আমরা একটু কথা বলবো এখন, ঠিক আছে? তো আমি একটু কোডে যাচ্ছি। আপনারা কি আমার কোড এডিটরটা দেখতে পাচ্ছেন? থ্যাংক ইউ, সবাই দেখতে পাচ্ছে। আচ্ছা, তাহলে আমি এখন কয়েকটা ইউজার সরি বিল্ট ইন ফাংশন নিয়ে কথা বলবো একটু। নতুন একটা ফাইল ক্রিয়েট করে নিলাম, এন্টার। তো বিল্ট ইন ফাংশনটা প্রথমে আমরা এবিএস নিয়ে কথা বলি, এ বি এস, অ্যাবসলিউট ভ্যালু। তো অ্যাবসলিউট ভ্যালু, আমি যদি অ্যাবসলিউট ভ্যালু এর মধ্যে আমি যদি সরি -5 দেই, তো রেজাল্টটা কত আসবে? এখন আমি এটাকে এক্স এর মধ্যে রেখে এক্সটাকে প্রিন্ট করি, এক্স ইকুয়াল এবিএস
5 -5, তো প্রিন্ট x, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে আমি এবার কোডটা রান করি। তো আমার এখানটায় আমি যদিও এবিএস এর মধ্যে 5 দিছি, কিন্তু আমার রেজাল্টটা কত আসছে? শুধু 5। তো কেন এটা? এবিএস মানে হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। অ্যাবসলিউট ভ্যালু মানে হচ্ছে পরম মান, আর পরম মান আসলে কি হিসেব করে? বাস্তব সংখ্যা রেখা। আমরা বাস্তব সংখ্যা রেখা সম্পর্কে পজিটিভ ঠিক আছে, কিন্তু পজিটিভটা আসলে কেন, কেন পজিটিভ ওয়াই, এটা সম্পর্কে কোনো ধারণা আছে? অনলি পজিটিভ ঠিক আছে, চন্দন কুমার রয়। তো অনলি পজিটিভটা আমরা কেন ইউজ করব, একটু বলেন তো। অ্যাবসলিউট ভ্যালু দ্বারা আসলে কি নির্দেশ করা হয়? সরি, হেলালুদ্দিন তো শুধুমাত্র সাইনটা দিছেন ঠিক আছে, কিন্তু আসলে এটা দিয়ে কি কি প্রকাশ করা হয় বা এটা কেন পজিটিভ, এটা নিয়ে একটু আমি জানতে চাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে ধরে নিন আমাদের বাস্তব সংখ্যা রেখা, ঠিক আছে? বাস্তব সংখ্যা রেখার এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3। তো এইখানটাও ঠিক কত থাকবে তাহলে? -1, -2, -3। তো আমি যদি এখন বলি যে আমার এবিএস -3 অর্থাৎ অ্যাবসলিউট -3, ঠিক আছে? এই কথা দ্বারা আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে জিরো থেকে -3 পর্যন্ত যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা কিন্তু প্রকাশ করে এই ক্ষেত্রে। কথাটা বুঝছেন? 0 থেকে এই 3 পর্যন্ত যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটাই প্রকাশ করে। তো 0 থেকে 3 পর্যন্ত ডিস্টেন্স কি কখনো নেগেটিভ হয়? আগে আমাকে এই প্রশ্নটা একটু ক্লিয়ার করেন, মানে এই প্রশ্নের একটা অ্যান্সার করেন তো। সালমান, নো, নো স্যার। আচ্ছা, হেলালুদ্দিন বলছে নো স্যার। হ্যাঁ, তো ডিস্টেন্স যেহেতু কখনো নেগেটিভ হয় না, তো আমি যদি অলওয়েজ এই পরমাণ দ্বারা আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে আমার মূল বিন্দু থেকে কত দূরত্বে অবস্থান করতেছে, ঠিক আছে? অর্থাৎ মূল বিন্দু থেকে দূরত্বটা কত। তো দূরত্বটা যেহেতু কখনো নেগেটিভ হয় না, সো অলওয়েজ এটা পজিটিভ হবে। সালমান রাইট। তাহলে আমার অ্যাবসলিউট ভ্যালু -3 এর ক্ষেত্রে আমার টোটাল রেজাল্ট হবে 3। রায়হান কবির। আচ্ছা, তো এই কারণে আসলে আমার সবসময় এটা খেয়াল রাখতে হবে যে আমার মানে আমি যেটা করতেছি সেটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু বের করতেছি। তো অ্যাবসলিউট ভ্যালু সবসময় এরকমই হবে। তারপর আমরা আর কি, মানে আর কোন ফাংশনটা বলবো, একটু বলেন তো আমারে, এটা মনে করাই দেন। ডিপ মোড, হ্যাঁ ঠিক আছে, ডিপ মোড নিয়ে একটু বলি। ডিপ মোড আসলে যে কাজটা করে, সে একই সাথে আমার ডিভিশনও রেজাল্ট দেয় এবং মডিউলাসও রেজাল্টটা দেয়, ঠিক আছে? তো ডিপ মোডের কাজটা হচ্ছে একটু ইন্টারেস্টিং। আমরা এতদিন ধরে ডিভিশন বের করছি, তারপরে মডুলো বের করে নিয়ে আসছি, ঠিক আছে? কিন্তু ডিপ মোড যেটা করে সেটা হচ্ছে একই সাথে সে ভাগফল এবং ভাগশেষ দুইটাই আমাদেরকে দিয়ে থাকে। তো একটু দেখি কেমন ভাবে কাজটা করে। যেমন লিখলাম 6, 2। তো দেখি সে কি করে। এই ভ্যালুটাকে আমি নিলাম ওয়াই এর মধ্যে, ওয়াই ইকুয়াল ডিপ মোড ইন্ট ওয়াই। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে আমি এবার রান করি। তো আমার কত আসছে? যেহেতু আমি 6 কে 2 দিয়ে ভাগ করলে আমার ভাগফল আসে 3 এবং ভাগশেষ আসে
শূন্য, যেহেতু এটা নিঃশেষে বিভাজ্য। ঠিক আছে, ঠিক ডিপ মোড এই কাজটাই করে, একটা ভাগফল এবং ভাগশেষের যে পেয়ার, একটা ক্রমজোড় আকারে এটাকে রিটার্ন করে। রায়হান কবির 0.3.0। আচ্ছা, তো এখন যদি আমার এখানটায় 2 না দিয়ে আমি অন্য কোনো সংখ্যা দেই, যেমন আমি হচ্ছে 4 দিলাম, 4 দিয়ে সেভ করলাম, সেভ করে আবার রান করি, এটা আমার রেজাল্টটা কেমন আসে একটু দেখি। 1 2, এই 1টা হচ্ছে আমার যে ভাগফলটা, সেই ভাগফলটা আসছে, আর 2টা হচ্ছে আমার ভাগশেষ। ঠিক আছে, তাহলে ডিপ মোডের কাজটা হচ্ছে এমন। তো এখন আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমরা 6 4 এর ডিভিশনটা বের করি। জেড ইকুয়াল 6/2। প্রিন্ট, কাকে প্রিন্ট করবো? জেড কে। জেড, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে এন্টার দিলাম। এন্টার দিয়ে আমি এখানে কি পাইলাম? 3.0। তো 3.0 পাইছি। এখন আমার মনে হচ্ছে যে না, আমার আসলে এটা দরকার নেই, আমার একটা রাউন্ড শেপের একটা, সরি, 3.0 তো এমনিতেই রাউন্ড, তো এটা আর বলা লাগবে না। মনে করেন আমি এখানে 4 দিয়ে ভাগ করতেছি, তো 4 দিয়ে ভাগ করলে আমার রেজাল্টটা কত আসবে? সেভ করলাম, সেভ করে এন্টার দিলাম, 1.5 আসছে। আমার মনে হয়েছে যে আমার 1.5 না, আমার একটা রাউন্ড ফিগার দরকার। তো রাউন্ড ফিগার পাইতে গেলে আমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে এই রাউন্ড ফাংশনটা ব্যবহার করতে হবে। এই হচ্ছে রাউন্ড ফাংশন। তো এটা যেটা করবে সেটা হচ্ছে, রেজাল্টটা দেখলে বুঝতে পারবেন আসলে এটা কি করতেছে। এটা দিলাম, সে এখন কত দিচ্ছে? আমাকে 2 দিচ্ছে। ঠিক আছে, সে কিন্তু এখন আর 1.5 দেয় না, এখন দিচ্ছে কত? 2। ঠিক আছে, তো রাউন্ড ফাংশনের কাজটাই হচ্ছে এমন, সে এটাকে একটা রাউন্ড ফিগার তৈরি করে দিবে। দশমিক বিন্দুগুলোর হয় উপরে নিয়ে যাবে অথবা দশমিক বিন্দুগুলোর নিচে নিয়ে যাবে। যেমন হচ্ছে আমি 3.8 দিই, সরি 4.8 দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি এটাকে রান করি, এন্টার দিলাম। এখন সে কত দেখাচ্ছে? 5 দেখাচ্ছে। ঠিক আছে, কিন্তু আমি যদি 4.4 দেই, এক্ষেত্রে সে কেমন রেজাল্ট দিবে একটু বলেন তো? থ্যাংক ইউ হেলালুদ্দিন। 4.4 দিলে অবশ্যই 4 দিয়ে দেখাবে। রায়হান কবির 3 না, রায়হান কবির 3 না, 4ই দেখাবে। কারণ হচ্ছে তার লোয়ার লিমিটটা হচ্ছে 4, এবং সর্বোচ্চ সে 3 পর্যন্তই যেতে পারবে। মামুন, থ্যাংক ইউ, 4 হবে। একটু দেখি আমরা রেজাল্টটা, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করি, রেজাল্টটা 4 আসছে। ঠিক আছে, তো রায়হান কবির 3 কিভাবে হয়? 3 হয় না তো, 4 হবে, কারণ হচ্ছে সে সর্বনিম্ন 4 পর্যন্ত যেতে পারবে, তার তো নিচে যাইতে পারবে না সে। ঠিক না? তো তাহলে আমরা কি বুঝছি যে আমাদের এটা যখন 0.5 এর উপরে চলে যায়, বা একটু 0.5 দিয়ে দেখি কি আসে আসলে, কন্ট্রোল এস। 0.5 হলে 4 আসে আসলে। আসলে 0.5 এরটা একটু আগে কিন্তু যখন আমি 1.5 দিছি তখন কিন্তু সে 2 দেখাইছে। ঠিক আছে, কিন্তু এখন 4.5 দিছি, এরপর সে দেখাচ্ছে আমাকে কত? 4 দেখাচ্ছে। তো 0.5 এর বিষয়টা একটু মানে কিছু কিছু ক্ষেত্রে আরবিটারি বলা যায়, যে এটা কখন কি হচ্ছে না হচ্ছে সেটা তার উপরেই ডিপেন্ড করবে। ঠিক আছে, তো কিন্তু আমি যখন 0.5 এর উপরে 0.6 দিব, বা বুঝতেই পারতেছি 0.6 দিলে তখন কি হবে? 0.6 দিলে হবে সে 5ই হবে। ঠিক আছে, হায়ার লিমিটটাই ধরে নিবে। হ্যাঁ, রায়ান কবির। ঠিক আছে, এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আবার রান করি, তো এবার 5ই আসছে। ঠিক আছে, তাহলে আমরা ডিপ মড, এবিএস, রাউন্ড, এই 3টা ফাংশন, বিল্ট ইন ফাংশন নিয়ে একটু কথা বললাম। তো সবাই ক্লিয়ার এই ব্যাপারগুলো?
অরূপ, ক্লিয়ার, থ্যাংক ইউ অরূপ। ঠিক আছে, তাহলে আমরা এবার ইউজার ডিফাইন্ড ফাংশনটা কেমন সেটা একটু যাই ইউজার ডিফাইন্ড ফাংশনের দিকে। ঠিক আছে, তো একটু খেয়াল করি, আমাদের স্লাইডে ফিরে যাচ্ছি আমরা। ইউজার ডিফাইন্ড ফাংশনের সাথে কিন্তু দুইটা কথা চলে আসে। একটা হচ্ছে ফাংশন ডিক্লারেশন আর একটা হচ্ছে ফাংশন কল করা। তো ফাংশন ডিক্লারেশনটা কি জিনিস এবং ফাংশন কল করাটা কি জিনিস? ফাংশন ডিক্লারেশনটা হচ্ছে আমি ফাংশনটাতে বলে দিব যে সে এই ফাংশনটা কিভাবে কাজ করবে। আর ফাংশন কল হচ্ছে ঠিক আমি যেই লাইনে আউটপুটটা চাইবো ঠিক ওই লাইনে আমি ফাংশনটাকে ডাক দিব যে হ্যাঁ হ্যাঁ তুমি এখন এই কাজটা করো। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এমন। তো আমরা এখানটায় যেটা হয় সেটা হচ্ছে ফাংশন যখন ডিক্লারেশন করা হয় তখন যেগুলা ইউজ করি আমরা সেগুলাকে বলি প্যারামিটার। ঠিক আছে, আর ফাংশন যখন কল করি তখন যেটা ইউজ করি সেগুলো হচ্ছে আসলে আর্গুমেন্ট। ব্যাপারটা আসলে অনেকেই মানে এটা আসলে খুব একটা প্রবলেম করে না যে আপনি কি বলতেছেন, যে ফাংশন প্যারামিটার কোনটা আর্গুমেন্ট কোনটা, এটা ভুল করলেও আসলে আপনার মানে বলতে ভুল করলেও কোডে কোনো প্রবলেম দেখাবে না। কোডে বুঝাই দেন, হ্যাঁ কোডে অবশ্যই বুঝাবো। এক্সাম্পল ছাড়া কি এগুলো বোঝা পসিবল নাকি? আচ্ছা, আমি এখানটায় তিনটা ডট ইউজ করছি, খেয়াল করছেন? তিনটা ডটের মানেটা কি আসলে বলেন তো? তিনটা ডট দ্বারা আসলে কি বোঝায়? হ্যাঁ হেলালুদ্দিন, আরো অনেক, ঠিক আছে, নেক্সট আরো হবে এরকম। আসলে তিনটা ডটের তিনটা মিনিং আছে। ঠিক আছে, প্রথম ডটটার মানে হচ্ছে অ্যান্ড, দ্বিতীয় ডটটার মানে হচ্ছে সো, আর তৃতীয় ডটটার মানে হচ্ছে অন। অ্যান্ড সো অন, ওই কারণে আমরা ডট কিন্তু তিনটাই দিই। অনেকেই ধরেন এরকম ডট 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 দিয়ে থাকে, হ্যাঁ, তো এক্স্যাক্টলি ডট 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 দিয়ে থাকা আর তিনটা ডট দেওয়া কিন্তু এক জিনিস না। ব্যাপারটা বুঝছেন সবাই? তিনটা ডট দেওয়া মানে কিন্তু একটা মিনিং আছে, এটা মিনিংফুল একদম। হেলালুদ্দিন, ইয়েস, আসিফও বুঝছে, থ্যাংক ইউ সবাইকে। তো আসলে আমরা যখন অঙ্ক করি, ঠিক আছে, বা ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমরা তিনটা ডট কখন ইউজ করব আর এই অনেকগুলো ডট কখন ইউজ করব, একটু এক্সপ্লেন করি জিনিসটা আমি। তো আচ্ছা, আমি লিখতেছি না। আমাদের এটা একটা ফাংশন, ঠিক আছে, তো এই ফাংশনটাকে আমরা যখন মানে দিব, নাম দিব যে এটা একটা ফাংশন, এটা 1 নম্বর ফাংশন, 2 নম্বর ফাংশন, ওই ক্ষেত্রে কিন্তু আমি অনেকগুলো ডট ইউজ করতে পারি। ঠিক আছে, ধরো এটা 1 নম্বর ফাংশন নাম দিলাম, এক্ষেত্রে কিন্তু আমি অনেকগুলো ডট ইউজ করতে পারি। কিন্তু আমার কতক্ষণ পর মনে হলো যে না, আমি একটা সিরিজ লিখবো, সিরিজ সিকোয়েন্স 1+2+3+4। তো এখন আমি বললাম যে হ্যাঁ আমার এরকম করে এটা চলতে থাকবে। তো এই ক্ষেত্রে আমি কিন্তু এরকম করে গণহারে ডট দিব না। ঠিক আছে, এই ক্ষেত্রে আমি যেটা করবো সেটা হচ্ছে তিনটা তিনটা করে ডট দিব, একটা দুইটা তিনটা, আবার একটু গ্যাপ দিয়ে একটা দুইটা তিনটা। এটাই হচ্ছে অ্যান্ড সো অন। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্ড সো অন এর ইউজ। ধরেন এখানটায় দিলাম অ্যান পর্যন্ত, যে হ্যাঁ এগুলো অ্যান পর্যন্ত যাবে। অ্যান্ড সো অন মানে হচ্ছে আগের গুলা যেমন আছে ঠিক তেমন ভাবে অগ্রসর হবে। অরূপ, ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? অ্যান্ড সো অন এর মানে হচ্ছে প্রথমগুলো যেমন পরেরগুলো তেমন ভাবে অগ্রসর হবে।
রাইট, চলতে থাকবে রায়হান কবির। ওকে, ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমি আবার ফিরে যাচ্ছি আমার স্লাইডে। তো এইখানটা থাকবে কি আমার ফাংশনের নেম। তো ফাংশনের নেম আমরা কিভাবে দিব? আমরা ভেরিয়েবল নেম শিখছি। তো ভেরিয়েবল নেমগুলা কিভাবে অ্যাপ্লাই করতে হয় মনে আছে? সবার মনে আছে ভেরিয়েবল নেম কিভাবে লিখতে হয়? ভেরিয়েবল নেম কিভাবে লিখতে হয় কারো মনে আছে? কেউ কোনো অ্যান্সার করছে না। ভেরিয়েবল নেম লেখার কিন্তু বেশ কিছু রুল আছে। রায়হান কবির এক্স ইকুয়াল 14, না রায়হান কবির, এটা আসলে এক্স, এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন। আমি ভেরিয়েবল ডিক্লারেশনের কথা বলি নাই, আমি জাস্ট ভেরিয়েবল নেম লেখার যেসব রুলগুলো আছে সেই রুলগুলোর কথা বলতেছি। এগুলো কি মনে আছে কারো? চন্দন কুমার রয়, ইয়েস মনে আছে। তাহসিন, ইয়েস। তারপর আচ্ছা, আমি একটা দুইটা বলি, হ্যাঁ। তো ভেরিয়েবল নেম লেখার ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের ভেরিয়েবল নেম কখনো লাইব্রেরি ওয়ার্ডের সাথে মিলতে পারবে না, অর্থাৎ পাইথনের যেসব বিল্ট ইন লাইব্রেরি ওয়ার্ড বা লাইব্রেরি ফাংশনগুলো আছে সেগুলোর সাথে মিলতে পারবে না, বা রিজার্ভ ওয়ার্ডগুলোর সাথে মিলতে পারবে না। ঠিক আছে? ঠিক একইভাবে ফাংশনের নামকরণ করার সময়ও আমরা কিন্তু ওই জিনিসটা মেনটেন করতে হবে। তো যেমন আমি এখানটায় কখনো প্রিন্ট লিখতে পারবো না, এখানটায় কখনো আইএনটি লিখতে পারবো না, এখানটায় কখনো ডিপ মোড লিখতে পারবো না। ঠিক আছে? তারপর আমার ভেরিয়েবল নেমের মধ্যে আমার নেমের মতো করে আমি এখানটায় যদি চাই যে একাধিক ওয়ার্ড দিব, তো ওই ক্ষেত্রে আমাকে আন্ডারস্কোর ব্যবহার করলেই ভালো হবে। ঠিক আছে? ঠিক যেমন করে আমরা ভেরিয়েবল নেম ইউজ করছি পাইথনে, ফাংশন লেখার ক্ষেত্রেও ফাংশন নেমেও কিন্তু একই ধরনের রুলগুলো ফলো করবেন আপনারা। আপনাদের কি ভেরিয়েবল নেম গুলা মনে পড়ছে? ভেরিয়েবল নেম কিভাবে, মানে ভেরিয়েবল নেম রুল গুলা? আবির মনে আছে, রায়হান কবিরেরও মনে আছে। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ড নিউমারিক হবে না। থ্যাংক ইউ মামুন, থ্যাংক ইউ। আসলে ফার্স্ট ওয়ার্ড না মামুন, ফার্স্ট ক্যারেক্টার। ঠিক আছে, এই প্রথম ক্যারেক্টারটা কখনোই নিউমারিক হবে না, ওয়ার্ড না। ওয়ার্ডের ক্ষেত্রে হইতে পারে, যেমন ফাংশন শেষে ওয়ান থাকতেই পারে, নো প্রবলেম, বাট প্রথম ক্যারেক্টারটা নিউমারিক হইতে পারবে না। তারপর আর কোনো রুল? ওকে, তাহলে আমরা এক্সাম্পলে ফিরে যাই, হ্যাঁ। আমরা দুই একটা এক্সাম্পল তৈরি করি, এক্সাম্পল তৈরি করে দেখি কিভাবে এগুলো হয়। ঠিক আছে? তো আমি আবার কোড এডিটর শেয়ার করছি। আমার কোড এডিটরটা কি দেখা যাচ্ছে? ঠিক আছে, তাহলে আমি শুরু করি। তো প্রথমে ফাংশন তৈরি করতে গেলে আমাদের যা লিখতে হয় সেটা হচ্ছে ডিইএফ। ঠিক আছে? তো ডিইএফ এর পরে আমি ফাংশনের নাম দিব। ঠিক আছে? তো ফাংশনের একটা নাম দেই আমার ইচ্ছা মতো, হ্যালো। আমার ফাংশনের নাম দিলাম আমি জাস্ট হ্যালো। তো হ্যালো দিয়ে আমি একটা প্যাকেট ইউজ করলাম। তারপর যেটা করা লাগবে সেটা হচ্ছে কোলন ইউজ করতে হবে। নেম। তো তারপর আমি এখানটায় যেটা করব সেটা হচ্ছে মনে করেন প্রিন্ট, প্রিন্ট। আমি এখানটায় ভেরিয়েবলটাকে বসাই দিচ্ছি ফরম্যাটেড স্ট্রিং এর জন্য।
তো এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল ডিক্লারেশন, ঠিক আছে? তো ভেরিয়েবল ডিক্লারেশনের ক্ষেত্রে ডিপ ডেফিনেশন, হ্যাঁ বলতে পারেন। ইউজার ডিফাইন্ড, রাইট, এটা হচ্ছে একটা ইউজার ডিফাইন্ড ফাংশন। ইউজার ডিফাইন্ড ফাংশনের ডিক্লারেশন রায়হান কবির, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইউজার ডিফাইন্ড ফাংশনের ডিক্লারেশন। এটা নট, আমি কিন্তু এখানটা ফাংশন কল করি না, এটা হচ্ছে ফাংশনের ডিক্লারেশন। তো এরপর কি করতে হবে আমাদের? এরপর আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে ফাংশনটাকে কল করতে হবে। ফাংশন কল করার সিস্টেমটা কি? প্রথমে ফাংশনের নাম লিখবো, তারপর আর্গুমেন্ট গুলা দিয়ে দিব। তো আমি যখন ডিফাইন করি সেই ক্ষেত্রে হচ্ছে কি, সেই ক্ষেত্রে হচ্ছে প্যারামিটার, অর্থাৎ আমি নেম যেটা লিখলাম সেটা হচ্ছে প্যারামিটার। আর আমি যখন ফাংশনটা কল করব তখন যা দিব সেটা হচ্ছে কিন্তু আর্গুমেন্ট, ঠিক আছে? আপনারা কি আমার কোড এডিটরটা দেখতে পাচ্ছেন? তো আমার এখানে প্যারামিটারের নাম কি? নেম। তো নেমটা আমি এখানে প্রিন্টের সাথে ব্যবহার করছি। তো এখন আমি আর্গুমেন্ট পাস করব। তো আর্গুমেন্ট পাস করার সিস্টেমটা কি? ফাংশন কল করতেছি, আমি ফাংশন দিলাম এবং ফাংশনের ভিতরে আমি একটা আর্গুমেন্ট দিয়ে দিব। হ্যালো কাউসার। তো আমি কাউসারকে দিয়ে দিলাম। কাউসারকে দিয়ে আমি ফাংশনটা কল করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে আমি রান করি। এখানটায় কি আসছে? হ্যালো কাউসার, হাউ আর ইউ, ঠিক আছে? তো এখন আমি, আমার মনে হলো কতক্ষণ পরে, না আমি কাউসারকে না, আমি হুমামকে বলবো। তো হুমামকে যদি আমি বলতে চাই, তো এই ক্ষেত্রে আমাকে তো আবার নতুন করে পুরাটা লেখা লাগতেছে না যে হ্যালো হুমাম, হাউ আর ইউ। আমি জাস্ট এই জায়গায় হ্যালো এর মধ্যে জাস্ট হুমামটা বসাই দিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমি আবার এটাকে রান করি। এবার আমার লেখা আসছে হ্যালো হুমাম, হাউ আর ইউ। তো এবার আমার কিছুক্ষণ পর মনে হলো যে আমি আমার, মানে আমি হেলালকে একটু কল করি। হ্যালো। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রান করলাম। তো এইভাবে আসলে এখন কি হচ্ছে এখানটায়, যে আমি কোডটা কিন্তু একবার লিখছি আমি, এই লেখাটা কিন্তু আমি যখন ইচ্ছা তখনই ব্যবহার করতে পারতেছি, ঠিক আছে? একরকম কয়টা আর্গুমেন্ট ব্যবহার করা যাবে, পাস করা যাবে, এটা নিয়ে আমি পরে কথা বলতেছি। রায়হান কবির, অনেক, আচ্ছা, হেলালুদ্দিন। তো ব্যাপারটা বুঝছেন সবাই, যে কিভাবে ফাংশন ডিক্লেয়ার করতে হয় এবং কিভাবে ফাংশন কল করতে হয়? অরূপ, অরূপ কি বুঝছে? অরূপ তো কিছু বলতেছে না দেখি। রায়হান কবির, অরূপ কি? হ্যাঁ অরূপ ক্লিয়ার, থ্যাংক ইউ। তারপর ফাংশনের ব্যাপার নিয়ে আর কারো কোনো প্রবলেম আছে? কিভাবে ফাংশন ডিক্লেয়ার করতে হয় এবং কিভাবে ফাংশন কল করতে হয় এই ব্যাপারটা নিয়ে? থ্যাংক ইউ রায়হান কবির, সবাই ক্লিয়ার, কারো কোনো প্রবলেম নাই এই ব্যাপারটা নিয়ে, ঠিক আছে? কায়সার হামিদ, থ্যাংক ইউ। তাহলে আমি, মানে আমার পরবর্তী ডিসকাশনের দিকে যাচ্ছি। আচ্ছা, আমরা একটু একটা জিনিস খেয়াল করি এই এই ফাংশনটায়, সেটা হচ্ছে আমাদের এই ফাংশনটা কি কোনো কিছু রিটার্ন করছে এই জায়গায় হ্যালো এর মধ্যে? আমাকে কেউ এই কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারবে? দেখি, হ্যালো এর মধ্যে কি সে কোনো কিছু রিটার্ন করছে? রায়হান কবির, হুমাম রিটার্ন করছে? আসলেই করে নাই। একজন লিখছে না, থ্যাংক ইউ। যারা নো লিখছে তারা থ্যাংক ইউ।
আসলে সে এই জায়গায় এই হ্যালো এর মধ্যে কোনো কিছু রিটার্ন করে নাই। এখন যদি আমি এটাকে দেখতে চাই যে আমি হ্যালো এর মধ্যে সে কিছু রিটার্ন করছে কিনা, মনে করেন আমি এটাকে নিলাম ওয়াই নামক একটা ভেরিয়েবলের মধ্যে, ঠিক আছে, এটাকে নিলাম জেড নামক আরেকটা ভেরিয়েবলের মধ্যে। তো আমি এখন যদি এখানে সে কিছু রিটার্ন করে থাকে তাহলে তো আমি দেখতেই পাবো, যদি আমি এগুলোকে প্রিন্ট করি, একটু দেখি আসলে কিছু রিটার্ন করে কিনা। প্রিন্ট ওয়াই, প্রিন্ট জেড। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি এটাকে রান করি। তো কি দেখাচ্ছে? হ্যালো হুমাম, হাউ আর ইউ, তারপর নান, আবার হ্যালো হেলাল, হাউ আর ইউ, তারপর আবার নান দেখাচ্ছে। এর মানেটা কি? এর মানে হচ্ছে আসলে এই ফাংশনগুলো, মানে এইখানটায় যে ফাংশনটা আমি ডিক্লেয়ার করলাম, এই ফাংশনটা আসলে কোনো কিছু ডিক্লেয়ার করে না, মানে সরি, রিটার্ন করে না, ঠিক আছে। সে শুধুমাত্র একটা নির্দিষ্ট কাজই করে। সে কি করে? এই জিনিসটা প্রিন্ট করে। তো সে ওয়াই এর মধ্যে কোনো কিছু রিটার্ন করতে পারে না কিন্তু, এই ফাংশনটা। সবাই কি ব্যাপারটা ক্লিয়ার? থ্যাংক ইউ। কে লিখলো না? না লিখছে কে? আবির। আবির, আপনি কি ক্লিয়ার না? আবির, আবিরের কাছ থেকে আরেকটু জানতে চাচ্ছি, আবির কি ক্লিয়ার না নাকি? না, একটু কনফিউশন। আচ্ছা, কনফিউশনের কিছুই নাই, একটু খেয়াল করেন যে এই যে হ্যালো হুমাম, ঠিক আছে, হ্যালো হুমাম, এটাকে যখন আমি ওয়াই এর মধ্যে নিলাম, অর্থাৎ এখানটা একটা কিন্তু রেজাল্ট দিবে সে, যদি কোনো কিছু রিটার্ন আসে সে কিন্তু একটা রেজাল্ট দিবে। তো রেজাল্টটা আমি ওয়াই এর মধ্যে রাখার চেষ্টা করলাম, কিন্তু দেখলাম যে না, আমি কোনো রেজাল্ট পাচ্ছি না, সে নান দেখাচ্ছে। অর্থাৎ ওয়াই এর মধ্যে এখন কিছুই নাই, ওই কারণে সে নান দেখাচ্ছে। তো আমি আসলে, আবির একটু পরেই ক্লিয়ার হবে যদি আমি আরেকটা, মানে এই ব্যাপারটা নিয়ে আরো একটু কথা বলবো, এখনই শেষ না কিন্তু ব্যাপারটা। তো এই দিক থেকে মানে যদি আমি রিটার্ন স্টেটমেন্টের কথা বলি, তো রিটার্ন স্টেটমেন্টের দৃষ্টিকোণ থেকে আসলে ফাংশনকে আরো দুইটা ভাগে ভাগ করা যায়। একটু আগে আমরা ফাংশনকে দুইটা ভাগে ভাগ করলাম। একটা ভাগ হচ্ছে কি, যে একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন আর একটা হচ্ছে লাইব্রেরি ফাংশন। কিন্তু আমরা যদি এই রিটার্ন স্টেটমেন্টের উপর বেসড করে আমরা কিন্তু আরেকটা ভাগে ভাগ করতে পারি, আরো দুইটা ভাগে। সেটা হচ্ছে কেমন? তো কিছু কিছু ফাংশনের রিটার্ন স্টেটমেন্ট থাকবে, অর্থাৎ সে কোনো একটা কাজ করে সেই কাজের ফলাফলটা রিটার্ন করবে। আরেকটা হবে কি, সে জাস্ট কাজই করবে, কোনো ফলাফল দিবে না। যেমন আমি কোড এডিটরে ফিরে যাচ্ছি, আমি আরেকটা ফাংশন বানাই যেটা আমাদের যোগ করবে। তো আমি ফাংশনটার নাম দিলাম সাম। সাম, সাম ইকুয়াল, সরি ডি অ্যাপ দিতে হবে আগে, সাম, সাম ইকুয়াল দিলাম, সামের মধ্যে দিলাম এ কমা বি, অর্থাৎ আমার ফাংশন, মানে ফাংশনটা হচ্ছে সাম নামে ফাংশন বানাইছি, এবং এ এবং বি দুইটা, এগুলো কি আর্গুমেন্ট না প্যারামিটার? এটাই কি বলবো? ঠিক আছে, আমি আরেকবার দেখে আসতেছি, আমি নিজেই ভুলে গেছি কথা, বুঝছেন? ও ভেরিয়েবল, কে লিখছে ভেরিয়েবল? ভেরিয়েবল ঠিকই, কিন্তু ভেরিয়েবল আমরা ভেরিয়েবল বলবো না কিন্তু, আমরা এগুলাকে ভেরিয়েবল বলবো না, আমরা এগুলাকে বলবো প্যারামিটার, ঠিক আছে। আর ভিতরে যেগুলাকে পাস করবো সেগুলো হচ্ছে মানে আর্গুমেন্ট। এগুলো ভেরিয়েবল ঠিক, যে এইগুলা ভেরিয়েবল, ঠিক আছে, কিন্তু যেহেতু ফাংশনের মধ্যে আমরা ইউজ করতেছি স্পেশাল কেসে, ওই কারণে আমরা এদেরকে প্যারামিটারই বলবো, ঠিক আছে। কায়সার হামিদ, কায়সার হামিদ, ব্যাপারটা ক্লিয়ার? ওকে কায়সার হামিদ, ঠিক আছে, আমরা তাহলে আবার কোড এডিটরে ফিরে যাচ্ছি। আমরা প্যারামিটার ইউজ করলাম। তো এই প্যারামিটারের মধ্যে আমরা পরবর্তীতে কি কি করব? আর্গুমেন্ট পাস করব প্যারামিটারের থ্রুতে। তাহলে আমি এবার লিখলাম জেড, জেড ইকুয়াল এ প্লাস প্লাস বি, দিলাম।
তারপর রিটার্ন, রিটার্ন জেড। তো আমি পরবর্তীতে এটাকে চেষ্টা করি কি হয় এখানটায়। SUM সাম দিলাম, সাম দিয়ে আমি দুইটা আর্গুমেন্ট পাস করি। আমি দিলাম 6,5, ঠিক আছে। তো 6,5 দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমি এটাকে রান করার চেষ্টা করি। কোন রেজাল্ট দিচ্ছে তুষার? তুষার কোন রেজাল্ট দিচ্ছে? হেলালুদ্দিন না, কোনো রেজাল্ট দিচ্ছে না কেন? কারণ আমি কিন্তু এখানটায় প্রিন্ট ব্যবহার করিনি। কিন্তু একটু আগে আমি যখন এখানটায় ফাংশনটা শুধুমাত্র কল করলাম, সে কিন্তু রেজাল্ট দিছে আমাকে, কারণ আমি ভিতরে প্রিন্ট ব্যবহার করছি। ঠিক আছে, সে ওই প্রিন্ট স্টেটমেন্টটা ব্যবহার করে সে কিন্তু একটা রেজাল্ট দিয়ে দিচ্ছে টার্মিনালে। কিন্তু এই ক্ষেত্রে আমি কোনো প্রিন্ট ব্যবহার করিনি, ওই কারণে সে কোনো রেজাল্ট দেয় নাই। রাইট হেলালুদ্দিন, প্রিন্ট সাম, রাইট হেলালুদ্দিন, ঠিক আছে। তো আমি এইটা প্রিন্ট সাম না লিখে কিন্তু আমি অন্যভাবেও করতে পারি। যেমন আমি একটা ভেরিয়েবলের মধ্যে কিন্তু মানগুলো নিতে পারি। এক্স নামক একটা ভেরিয়েবল নিলাম, এর মধ্যে আমি মানগুলো নিতে পারতেছি। তো মানগুলো নিয়ে আমি এইবার প্রিন্ট করতে পারতেছি। সরাসরি প্রিন্ট লিখেও করা যাবে, কিন্তু আমি একটু অন্যভাবে করার চেষ্টা করি। এক্স, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি আবার রান করি। কত আসছে? 11। তো আমরা দুই ধরনের ফাংশন কিন্তু এখন বুঝেই ফেলছি, যে কোনো কোনো ফাংশনের রিটার্ন স্টেটমেন্টটা থাকবে, কোনো কোনো ফাংশনের রিটার্ন স্টেটমেন্টটা থাকবে না। ঠিক আছে, যেগুলাতে রিটার্ন স্টেটমেন্ট থাকবে সে রিটার্ন স্টেটমেন্টের মাধ্যমে আমার যে জায়গায় ফাংশনটা কল করা হয়েছে সেখানটা একটা ভ্যালু পাঠাবে। কিন্তু যেখানটা রিটার্ন স্টেটমেন্ট থাকবে না সেখানটায় কোনো ভ্যালু সে পাঠাবে না। ব্যাপারটা ক্লিয়ার সবার রিটার্ন স্টেটমেন্টের বিষয়টা? আচ্ছা, আবিরের একটু আগে কিন্তু আবিরের কিছু কোশ্চেন ছিল, বা আবির ক্লিয়ার না ছিল একটু একটু আগে। তো আবির এখন কি ক্লিয়ার? এখন ক্লিয়ার, থ্যাংক ইউ আবির। এই জন্য ওয়াই হুমাম প্রিন্ট করেনি। হ্যাঁ ঠিক আছে, এই জন্যই হুমামটা প্রিন্ট করেনি ওয়াই। কারণ হচ্ছে ওয়াই এর মধ্যে কিন্তু কোনো ভ্যালু আসতেছে না, আমি রিটার্ন ব্যবহার করি নাই। ঠিক আছে, তারপর এটা নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে ফাংশন নিয়ে এখন? রিটার্ন ইউজ করলে প্রিন্ট করতো না? এক্স্যাক্টলি ব্যাপারটা তেমন না। রিটার্ন মানে হচ্ছে কি, একটু 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 আমি একটু মানে সবার মনোযোগ আশা করতেছি। সেটা হচ্ছে রিটার্ন আসলে যে কাজটা করে সেটা হচ্ছে আমি যে জায়গায় ফাংশনটা কল করছি সেই জায়গায় সে একটা ভ্যালু পাঠায় রিটার্নের মাধ্যমে। তো কি পাঠাচ্ছে সেটা কিন্তু আমরাই ডিফাইন করে দিচ্ছি কি পাঠাচ্ছে। যেমন আমি বলে দিচ্ছি এখানটা জেড পাঠানোর জন্য। তো সে যদি জেড না পাঠায়, অন্য কিছুও পাঠায়, সে কোনো একটা আমার কনস্ট্যান্ট মানে ভ্যালুও পাঠাইতে পারে, সেটা আমি ঠিক করে দিব। যেমন আমি যদি চাই যে না সে আই পাঠাক, ঠিক আছে, যেখানটা আমি বলে দিলাম আইটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তো এখন দেখি রেজাল্টটা কি আসে। সে কিন্তু আই প্রিন্ট করতেছে। কথা বুঝা গেছে? যে সে রিটার্ন যেটা করবে সেটা সামের মধ্যে চলে আসবে, অর্থাৎ এইখানটা আমি যে ফাংশনটা কল করছি সেটার মধ্যে চলে আসবে। আসার পর সেটাকে আমি এক্স এর মধ্যে নিলাম, তারপর আমি এক্সটাকে প্রিন্ট করলাম। ঠিক আছে, সো ব্যাপারটা একটু ভালোভাবে বুঝতে হবে যে এখানটায় কি করতেছে। আমি চাচ্ছি যোগফলটা, তো যোগফল চাইলে তো আমি আই দিলে হবে না। আমার যোগফলটা কার মধ্যে আছে? জেড এর মধ্যে, আমাকে জেডই দিতে হবে। ঠিক আছে, তো এই ব্যাপারটা নিয়ে কারো এখন কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন আছে?
থ্যাংক ইউ চন্দন কুমার রয়, ক্লিয়ার। আচ্ছা তুষারও ক্লিয়ার। তারপর থ্যাংক ইউ। কনফিউশন আছে, তবে পরে ভিডিও দেখে ক্লিয়ার হয়ে নিব। ধন্যবাদ। তাহলে আমরা নেক্সট পরবর্তী দিকে যেতে পারি। তো আজকে আসলে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে আপনাদের জন্য আজকে একটা ক্যালকুলেটর আছে। ঠিক আছে, যে কিভাবে আপনারা একটা ক্যালকুলেটর বানাবেন। তো আমরা একটু দেখি এখানটায় ক্যালকুলেটর, প্রথমে ক্যালকুলেটর ঠিকভাবে কাজ করে কিনা আগে ওটা দেখি, তারপর আমি ক্যালকুলেটরটা এক্সপ্লেন করব। ঠিক আছে, আমি আগে থেকে কোডটা করে রেখেছি। সবাই ক্যালকুলেটরটা কি দেখতে পাচ্ছে? একটু দেখে নেন ক্যালকুলেটরটা, ক্যালকুলেটর চেহারাটা একটু দেখে নেন। ঠিক আছে, ওকে, তাহলে আমি ক্যালকুলেটরটা একটু চালানোর চেষ্টা করি, আসলে ক্যালকুলেটরটা কি ব্যবহার করা যায় কিনা। তো আমার কাছে মনে হয়েছে প্রথমে আমি কি করব, 2 আর 6 যোগ করব। ঠিক আছে, ক্যালকুলেট। তো 2 + 6 দিলাম, মনে করেন মাঝখানে একটা প্লাস চিহ্ন দিয়ে দিই, +6। আমি এটাকে রান করি, কন্ট্রোল S দিয়ে সেভ করলাম। সেভ করে পাইথন ক্যালকুলেটর ডট পাই এন্টার দিলাম। তো সে কত দেখাচ্ছে, 8 দেখাচ্ছে, যোগ করলো। তারপর আমি কি করলাম, আমার মনে হলো যে এখন তো আমার বিয়োগ করা উচিত, দিলাম মাঝখানে বিয়োগ চিহ্নটা, কন্ট্রোল S দিয়ে সেভ করলাম। সেভ করে আবার এটা করলাম, রান করলাম। এবার কত দেখাচ্ছে, -4। তো এখন আমি কি করলাম, গুণ, কন্ট্রোল S দিয়ে সেভ করলাম। সেভ করে আবার রান করলাম। 6 × 2 = 12। আচ্ছা, আমার ল্যাপটপের চার্জটা একটু কমে আসছে, আমি চার্জারটা একটু লাগাই, আপনারা একটু ওয়েট করেন। থ্যাংক ইউ। তো তাহলে আমার ক্যালকুলেটর কিন্তু কাজ করতেছে, ঠিক না? তো আমরা এখন ক্যালকুলেটরটা একটু ভালোভাবে দেখি। তো এখানটা আমি কি করলাম, একটা ফাংশন ডিফাইন করলাম, আর ফাংশনের ভিতরে আমার ঠিক ইফ এলস স্টেটমেন্টগুলো ব্যবহার করলাম। তো আমার অপারেটর, প্রথম আমি এ নামক একটা ভ্যালু নিলাম। ঠিক আছে, দ্বিতীয় ভ্যালুটা একটা স্ট্রিং নিলাম। ঠিক আছে, তো তৃতীয় ভ্যালুটা আবার একটা নাম্বার নিলাম। সে কি করলো, এগুলোকে যোগ করলো। কিভাবে, ঠিক এইখানটায় সে প্রিন্ট করলো। সে কিন্তু কোনো ভ্যালু রিটার্ন করে নাই এখানটায়। ঠিক আছে, সে প্রিন্ট করছে কি, রেজাল্ট, একটা কোলন, হুবহু এটা প্রিন্ট করলো। তারপর এখানটায় ভেরিয়েবল দুইটা, যে যোগফলটা, সেই যোগফলটা এখানে প্রিন্ট করে দিচ্ছে। তাহসিন, তাহসিন বুঝছে, থ্যাংক ইউ। তারপর তারপর হচ্ছে কি, তো আমি আসলে যারা বুঝে নেয় তাদের জন্য এক্সপ্লেন করি ব্যাপারটা। তো প্রথমবার সে কি করলো, অপারেটরটা চেক করলো, যদি আমার অপারেটর যোগ হয়, প্লাস চিহ্ন হয়, তাহলে সে এই কাজটা করবে। ঠিক আছে, কি করবে, রেজাল্টটা হুবহু প্রিন্ট করবে, আর এখানটায় দুইটা ভেরিয়েবলকে যোগ করে নিবে। তারপর অপারেটরটা যদি দেখতে হুবহু মাইনাসের মতো হয়, অর্থাৎ এটা এটা কিন্তু একটা ক্যারেক্টার। ঠিক আছে, একটা ক্যারেক্টার, সিঙ্গেল ক্যারেক্টার। ঠিক আছে, বিশেষ সিম্বল হিসেবে আমি নিলাম ক্যারেক্টার। তো এইখানটায় আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডবল কোটেশন দিয়ে ইউজ করতে হবে। ঠিক আছে, তো এরপর হচ্ছে কি, A - B, ঠিক একইভাবে যদি A - B দেয়, তাহলে আমার এটা হবে, মাইনাস চিহ্নটা ব্যবহার করলে সে এখানটায় আসবে। আবার সে অপারেটর চেক করবে পরবর্তীবার, যদি আমি স্ট্যাটিক সাইনটা দিই, তো এই ক্ষেত্রে সে কি করবে, আবার A এবং B গুণ করে রেজাল্টে বসাই দিবে। ঠিক একইভাবে ভাগের কাজটাও করে নিবে। কিন্তু যদি একটু মানে অন্য কোনো ধরনের ব্যাপার আসে, আচ্ছা মানে হচ্ছে এখানটা অন্য কোনো ধরনের ব্যাপার বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে আমাদের সাইন উল্টাপাল্টা হইলে আর কি। ঠিক আছে, তো এই ক্যালকুলেটরে কিন্তু অনেক বাগ থাকতে পারে। তো আমি এগুলা নিয়ে আসলে এখন আলোচনা করতেছি না, এগুলা নিয়ে পরে আলোচনা করব। আচ্ছা, আমি কিন্তু আজকে ইনফাইনাইট লুপ নিয়ে কথা বলার কথা, ঠিক না? মনে আছে? মোহাম্মদ কবির, হেলাল উদ্দিন, আচ্ছা, থ্যাংক ইউ। তো ইনফাইনাইট লুপ নিয়ে একটু কথা বলি। তো কালকে আমি আসলে ইনফাইনাইট লুপ নিয়ে কথা বলতে ভুলে গেছি তাড়াহুড়া করতে করতে।
ইনফিনিট লুপ আসলে জিনিসটা কি? ইনফাইনাইট লুপ হচ্ছে যে লুপটা অসীম, মানে হচ্ছে সে থামবে না, চলতে থাকবে, সেটাই হচ্ছে আসলে ইনফাইনাইট লুপ। নাসরিন আক্তার, কি ক্লিয়ার হতে যাচ্ছেন? বাট আমার কি ইনপুট? হ্যাঁ, থ্যাংক ইউ। এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক, এটা আসলে আমি এখনো বলি নাই, তো আমি একটু পরে বলতাম কথাটা। সেটা হচ্ছে হোমওয়ার্ক, যে কিভাবে আমি ক্যালকুলেটরের ইনপুট গুলো ব্যবহারকারীর কাছ থেকে নিব। একটু আগে আমি যেটা করছিলাম সেটা তো মানে একদম কোডের মধ্যে হার্ড কোডেড, যে ঠিক আছে, তো এটা আসলে সবার হোমওয়ার্ক। একটু আগে আমি যে ক্যালকুলেটরটা বানালাম, সেই ক্যালকুলেটরটা ব্যবহারকারীর কাছ থেকে, মানে অর্থাৎ ইউজারের কাছ থেকে কিভাবে ভ্যালু নিবে টার্মিনালে, সেই কাজটা করতে হবে সবাইকে। সবাই ক্লিয়ার ব্যাপারটা? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ইনপুট দিয়ে নিতে হবে এটা। হুম, হুম, হুম। ওকে, এটা কিন্তু সবার মানে হোমওয়ার্ক। সো এটা করে আমাকে দেখাবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমার কোডটা শেয়ার করে দিব, নো প্রবলেম। আমার স্লাইডটা শেয়ার করার সাথে সাথে আমি কোডটা শেয়ার করে দিব। তো এখন আমরা একটু ইনফাইনাইট লুপ নিয়ে একটু কথা বলি। তো আমার এখানটায় কি ছিল? আহ, আমি প্রথমে এগুলা সবগুলা কমেন্ট আউট করে নিচ্ছি। n ইকুয়াল 0, while true. কন্ট্রোল আস দিয়ে সেভ করলাম। সেভ করে আমি এবার রান করছি। সরি, আমি ক্যালকুলেটর রান করছি। আমাকে তো ক্যালকুলেটর না, আমাকে অন্য ফাইলটা রান করতে হবে। দেখুন, আমার কিন্তু চলতেছে চলতেছে, এটা কোথায় গিয়ে থামবে এটার কোনো শেষ নাই। কথা বুঝছেন? এই যে চলতেছেই। এখন আমি কন্ট্রোল সি দিয়ে এটাকে স্টপ করে দিলাম, কন্ট্রোল সি। ঠিক আছে, এটাই হচ্ছে আমার ইনফাইনাইট লুপ। সে আসলে কোথায় থামবে সে নিজেও জানে না। মানে হচ্ছে কি, আমার হোয়াইল লুপে আমি কন্ডিশনটা, মানে যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটা অলওয়েজ ট্রু করে দিছি। ঠিক আছে, তো আমি চাইলে এটা কোনো লজিক্যাল কন্ডিশন দিয়েও করতে পারি, কিন্তু আমি সরাসরি বুলিয়ান ট্রু লিখে দিলাম। ঠিক আছে, তো ট্রু লিখে দেওয়াতে শেষ অলওয়েজ ট্রু। তো সে তো যতক্ষণ পর্যন্ত ট্রু থাকবে হোয়াইল লুপে, ততক্ষণ পর্যন্ত সে কাজ করতেই থাকবে করতেই থাকবে। এটাই হচ্ছে আসলে হোয়াইল লুপের কাজ। তো এইটা কেন প্রয়োজন, বা কখন কখন এটা প্রয়োজন হতে পারে? সবাই কি ইনফাইনাইট লুপটা বুঝছেন? বুঝছি। তারপর? ইয়েস। সবাই বুঝছে ইনফাইনাইট লুপ, থ্যাংক ইউ। তাহলে আমি এখন ইনফাইনাইট লুপের দুইটা মানে ইন্টারেস্টিং যে ইউজ গুলা, সেই ইউজ গুলা তুষার, হ্যাঁ তুষারও বুঝছে।
তো মানে এই যে হোয়াইল লুপ বা এই যে ইনফাইনাইট লুপ হোয়াইল লুপের, এটা আমি ইউজ করে দেখি যে আসলে এটা কেমন ইউজফুল। ঠিক আছে। তো কখনো কখনো আমাদের এমন হয় যে আমরা কিছু ইনপুট বারবার নিতে চেষ্টা করি। ঠিক আছে। তো ওই ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি। যেমন হচ্ছে ইনপুট ওয়াই ইনপুট। ইনপুট এনিথিং, তো যে কোনো কিছু ইনপুট করার জন্য বলছে। তো আমি দিলাম, আমার লেখাটা আসলে ঠিক হয় নাই, আমি আর একটু রিড করি। সেভ করলাম, সেভ করে আবার রান করি। আবার রান করছি কোডটা। তো এখন কি দেখাচ্ছে, ইনপুট এনিথিং, সে যে কোনো কিছু ইনপুট চাচ্ছে। তো আমি দিলাম 30, এন্টার দেওয়ার সাথে সাথে সে 30 কে প্রিন্ট করছে। তো আবার আমি কি দিলাম, হুমাম হুমাম দিলাম, হুমাম দেওয়ার সাথে সাথে সে হুমামকে প্রিন্ট করলো। ঠিক আছে। তো ব্যাপারটা বুঝছেন যে আমি যদি চাই যে না আমি কোডটা বারবার রান করবো না, তখন এমনও হতে পারে যে আমি কোডটা বারবার রান করতে চাচ্ছি না। ঠিক আছে, আমি একবার কোড রান করে বারবারই আউটপুট দেখতে চাচ্ছি যে আমার এই কোডের জন্য কি ধরনের আউটপুট হতে পারে। ঠিক আছে, বারবার। যেমন আমি এখন যা ইচ্ছে তাই দিব, হ্যালো এন্টার দিলে সে হ্যালোটাকে প্রিন্ট করে দেখাচ্ছে। ব্যাপারটাই ক্লিয়ার সবার কাছে? ইনফাইনাইট লুপের যে আমরা কিভাবে ইউজ করতে পারি, কত সুন্দরভাবে ইনফাইনাইট লুপটা ইউজ করতে পারি। ক্লিয়ার রায়হান কবির? ক্লিয়ার, সবাই ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। তুষার ওকে ভাইয়া। তারপর জাস্ট লাইক টার্মিনাল ইউজ হেলাল, টার্মিনাল ইউজও বলতে পারেন বা অন্যান্য ক্ষেত্রে এটা মানে ইউজফুল অনেক ক্ষেত্রেই। তাহলে ইনফাইনাইট লুপ নিয়ে আর কারো কোনো কোশ্চেন নাই? নো, থ্যাংক ইউ। তো আপনাদের হোমওয়ার্ক কিন্তু বাড়তেছে। আরেকটা হোমওয়ার্ক, হোমওয়ার্ক দুইটা হয়ে যাচ্ছে। প্রথম হোমওয়ার্কটা হচ্ছে আমরা ক্যালকুলেটরটা এমনভাবে তৈরি করব যেন সেটা ব্যবহারকারীর কাছ থেকে মান নেয়। ঠিক আছে। আর দ্বিতীয়বার হচ্ছে, মানে দ্বিতীয় কাজটা হচ্ছে যে ক্যালকুলেটরটা এমন ভাবে তৈরি করবো যেন সেটাকে বারবার রান করা না লাগে। একবার রান করেই সে বারবার ব্যবহারকারীর কাছ থেকে মান নিবে। অর্থাৎ ইনফিনিট লুপ ইউজ করবো আমরা এই জায়গায়। ক্লিয়ার সবাই? ওকে রায়হান কবির, ইন্টারেস্টিং। হ্যাঁ হেলালুদ্দিন, ইন্টারেস্টিং, নিঃসন্দেহে ইন্টারেস্টিং। তারপর নাসিমা আক্তার, ক্লিয়ার, থ্যাংক ইউ। নাসরিন আক্তার, ও সরি। তাহলে হোমওয়ার্ক কিন্তু দুইটা, একটা হচ্ছে কিভাবে আমি ক্যালকুলেটরটা ব্যবহারকারীর কাছ থেকে মান নিব, আর একটা হচ্ছে ব্যবহারকারীর কাছ থেকে বারবার মান নিব ইনফাইনাইট লুপ ইউজ করে। একবারই টার্মিনাল রান করব কিন্তু বারবার এটা মান নিতেই থাকবে যখন সে যেভাবে মান দেয়।
ইনপুট এনিথিং এইভাবে, মানে আমি বুঝছি না ইনপুট এনিথিং এইভাবে বলতে। ক্যালকুলেটরের জন্য ইনপুট নিতে গেলে তো আমি ইনপুট এনিথিং দিব না, ক্যালকুলেটরের জন্য ইনপুট দিতে গেলে আমাকে অবশ্যই দিতে হবে, মানে যেভাবে ক্যালকুলেটরের জন্য রিকোয়ার্ড ওইরকম করে দিতে হবে। যেটা ক্যালকুলেটর বানাতে গেলে আমি কিভাবে চাইবো ব্যবহারকারীর কাছ থেকে মানগুলো, ফার্স্ট নাম্বার চাইতে পারি, সেকেন্ড নাম্বার চাইতে পারি, অপারেটর চাইতে পারি, এভাবে আমাকে মেসেজ দিতে হবে। আইএনটি নিতে হবে কেন? আইএনটি নিতে হবে? ফ্লোট নিলে কি ভুল হবে নাকি? ক্যালকুলেটরে ফ্লোট নেওয়া যায় না? তারপর আচ্ছা, আমি কি আরো কয়েকটা টাস্ক দিব? ইন্টারেস্টিং, কারণ হচ্ছে আমি আবার বললাম তো আমি তো ম্যাথমেটিক্স লাভার, ঠিক আছে? তো ম্যাথমেটিক্স লাভার হইলে ওই কারণে ম্যাথমেটিক্স নিয়ে দুই চারটা কোশ্চেন থাকতেই পারে আমার। নাসরিন আক্তার, ইয়েস, থ্যাংক ইউ। তাহলে আমি আর একটা দেই, হ্যাঁ? একটু মানে ডিফিকাল্টি লেভেলটা একটু বেড়ে যাচ্ছে। তো ডিফিকাল্টি লেভেল বাড়ছে বলতে এটা হচ্ছে আসলে প্রোগ্রামিং এর ডিফিকাল্টি লেভেল বাড়তেছে না। এখন আমি যে কোশ্চেনটা দিব সেই কোশ্চেনটা হচ্ছে আমার মানে হচ্ছে কি বলবো, ম্যাথমেটিক্যাল ডিফিকাল্টি লেভেলটা একটু বাড়বে। এটা আসলে প্রোগ্রামিং এর ডিফিকাল্টি লেভেল না, বাট প্রোগ্রামিংটা প্র্যাকটিস হবে। সেটা হচ্ছে, আচ্ছা, একটু আগে বলেন যা কারা উপপাদ্য পছন্দ করেন। উপপাদ্য পছন্দ করে এমন লোক আছে কয়জন এখানটায়? আমি কিন্তু উপপাদ্য খুব পছন্দ করি। সম্পাদ্য পছন্দ করেন? আচ্ছা, মামুন, মামুন উপপাদ্য পছন্দ করে, থ্যাংক ইউ মামুন। সম্পাদ্য, নাসরিন আক্তার সম্পাদ্য পছন্দ করে, কিন্তু আসলে আহ, সম্পাদ্য আর উপপাদ্য, আচ্ছা, আচ্ছা, যারা সম্পাদ্য পছন্দ করে তাদেরকে আমি একটু বলি আর কেন সম্পাদ্য পছন্দ করে ওটা। হ্যাঁ, রায়হান কবির দুইটাই পছন্দ করে, থ্যাংক ইউ রায়হান কবির। আচ্ছা, যাই হোক, আমি একটু বলি ব্যাপারটা নিয়ে। সেটা হচ্ছে আসলে সম্পাদ্য থেকে কিন্তু উপপাদ্যটাই বেশি মজার। সম্পাদ্যটা হচ্ছে হয়তো পরীক্ষায় মার্কস পাওয়ার জন্য বা এটা সহজ মনে হচ্ছে অনেকের কাছে, ওই কারণে সম্পাদ্য পছন্দ করে, কিন্তু উপপাদ্যটা আসলে যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি উপপাদ্যটা কিন্তু অনেক বেশি মজার। উপপাদ্য মানে থিওরম। হ্যাঁ, উপপাদ্য মানে থিওরম, কিন্তু থিওরম মানে লজিক, আর লজিক মানে দেখা গেছে এটা অনেক কিছু এক্সপ্লেইন করা যায় এক্ষেত্রে লজিক দিয়ে। যেমন প্রোগ্রামিং করতে আসছেন এখানটায় কিন্তু লজিক, পার্থ বিশ্বাস, ব্যাপারটা বুঝছেন? তো লজিক যত বেশি অ্যাপ্লাই করতে পারবেন তত বেশি কিন্তু আপনি প্রোগ্রামিং এ এক্সপার্ট হতে পারবেন। তো আমি একটু বলি, সেটা হচ্ছে আমার নেক্সট কোশ্চেনটা হচ্ছে, আমি কিন্তু কোশ্চেনগুলো পরে দিয়ে দিব লিখে স্লাইডে। তো আমার কোশ্চেনটা হচ্ছে, ব্যবহারকারীর কাছ থেকে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য নিয়ে ব্যবহারকারীর কাছ থেকে, আচ্ছা, সবার কাছে খাতা কলম আছে? তাহলে আমি কোশ্চেনটা মুখেই বলে দিই। থ্যাংক ইউ, আবিরের কাছে খাতা কলম আছে। হ্যাঁ, অনেকের কাছে খাতা কলম নাই। তো আপনারা বসার সময় নেক্সট সময়, হ্যাঁ আছে, মোহাম্মদ রায়হান কবির, হ্যাঁ আছে, থ্যাংক ইউ। যাদের কাছে খাতা কলম আছে তারা একটু লিখে নেন, আর যাদের কাছে খাতা কলম নাই, আচ্ছা, কেউ একটু গ্রুপে পোস্ট করে দিন এটা, ঠিক আছে? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তো আমি বলতেছি যে সেটা হচ্ছে, ব্যবহারকারীর কাছ থেকে আমি একটা ত্রিভুজের তিন বাহু নিব। তিন বাহু নিয়ে আমাকে ডিসাইড করতে হবে যে এটা কি ত্রিভুজ গঠন করবে কি করবে না, অর্থাৎ এটা কি একটা ত্রিভুজ হবে না ত্রিভুজ হবে না, এই ধরনের একটা মানে রেজাল্ট দিব আমি। ব্যবহারকারীর কাছ থেকে তিনটা বাহু নিব ত্রিভুজের। সবাই লিখছে প্রশ্নটা? যাদের কাছে খাতা কলম আছে তারা কি প্রশ্নটা লিখছে? ওয়ান্স মোর আবির, হ্যাঁ আরেকবার বলতেছি, ব্যবহারকারীর কাছ থেকে ত্রিভুজের তিন বাহু নিয়ে ত্রিভুজ হবে কি হবে না সেটা বলতে হবে। জি স্যার, ভেরি ইজি লজিক, হ্যাঁ ভেরি ইজি লজিক, ঠিক আছে। নাসরিন আক্তার, থ্যাংক ইউ। তো এটা হচ্ছে আসলে উপপাদ্যের মজা।
যে আপনি যদি লজিকগুলা বুঝেন এবং এগুলো অ্যাপ্লাই করতে থাকেন প্রোগ্রামিং এর মাধ্যমে। কারো কোনো হেল্প লাগবে এই ব্যাপারে? লজিকটার ব্যাপারে কারো হেল্প লাগবে? ফরহাদ, লাগবে না না? আচ্ছা, যাক সবাই বুঝছে ব্যাপারটা কি করতে হবে। থ্যাংক ইউ। এইটাই কেমনে নাম ডিফাইন হবে আমি ঠিক আসলে বুঝি নাই। তুষারের কথাটাই আমি বুঝি নাই। কি ডিফাইন হবে? লেংথ? হ্যাঁ, আপনি জাস্ট বলতেই পারেন ত্রিভুজের দৈর্ঘ্য মানে প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা আপনি এটাই বলতে পারেন যে বেস ওয়ান বেস টু বেস থ্রি। থ্যাংক ইউ তুষার। তুষার বুঝছে এখন ব্যাপারটা। তো এরকম কোশ্চেন করবেনি, নো প্রবলেম। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানটায় শেষ করি। কেমন লাগলো ক্লাস, আজকের ক্লাসটা? আই হ্যাভ আ কোশ্চেন। আচ্ছা, হ্যাঁ, কোশ্চেনটা করে ফেলেন। আবু মাহমুদ। জুবায়ের হোসেন। ভালো, থ্যাংক ইউ জুবায়ের হোসেন। রাউন্ড ফাংশনটা অ্যান্ড ফ্লোর ডিভিশন সেম? না আবু মাহমুদ, দুইটা কিন্তু সেম না। ফ্লোর ডিভিশন অলওয়েজ দশমিকের পরে যা আছে সব বাদ দিয়ে দিবে, অর্থাৎ নিচেরটাই নিচের সংখ্যাটাই নিবে, সে লোয়ার লিমিটটাই নিবে, নিচের পূর্ণ সংখ্যা। আর সিল ফাংশনটা যেটা করবে সেটা হচ্ছে উপরের যে পূর্ণ সংখ্যাটা সেটা নিবে দশমিকের উপরে। আবু মাহমুদ, ক্লিয়ার বিষয়টা? ফ্লোর ডিভিশন আর একটা হচ্ছে সিল, দুটা কিন্তু আলাদা জিনিস এবং রাউন্ডের মতোই। থ্যাংক ইউ আবু মাহমুদ। তারপর আর কারো কোনো কোশ্চেন? ও সরি, থ্যাংক ইউ, সরি সরি সরি। আসলে আমার মানে আমি ল্যাপটপ থেকে যেখানটা বসে আছি ওই স্ক্রিনে লেখাটা এত বেশি একটু ছোট দেখাচ্ছে যে আমি আসলে ক্লিয়ার করে পড়তে পারছি না। আচ্ছা, ফারজানা, ফারজানা একটা প্রবলেম ছিল। কি প্রবলেম? আবু মোহাম্মদ না? এবার কি ঠিক আছে আবু মোহাম্মদ? আবু মোহাম্মদ ফেরদৌস। আচ্ছা, আবু মোহাম্মদ ফেরদৌস, আচ্ছা হ্যাঁ এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, ফারজানার কি কোশ্চেন ছিল? ফারজানার কোশ্চেনটা একটু জানতে চাচ্ছি। ফারজানা, আপনার কোশ্চেনটা এখনো পাই নাই। আচ্ছা,
ফারজানা, আপনি কি আমাদের যে গ্রুপ আছে ফেসবুকে ওইখানটায় কি অ্যাড আছেন? অ্যাড থাকলে ওইখানটায় আপনি আপনার স্ক্রিনগুলো শেয়ার করতে পারেন। ওটা ভালো হবে। যেহেতু এখানটায় আমি দেখতে পাচ্ছি না আপনি কি কি প্রবলেমে পড়তেছেন। ঠিক আছে? ইফ কন্ডিশনে আচ্ছা, হাবিবা সুলতানা একটা কোশ্চেন করছে। তো হাবিবা সুলতানার কোশ্চেনটা আমি আসলে ক্লিয়ার করে এখনো বুঝি নাই। ইনপুটের আগে এই জায়গাটায় আমাকে কোনো আচ্ছা, আমি কিন্তু বুঝি নাই। হাবিবা সুলতানা, ইফ কন্ডিশন এর এ আমরা আইএনটি ব্যবহার করছি, ইনপুটের আগে এই জায়গাটায় আমরা কোনো ডবল বা ফ্লোট ব্যবহার করি নাই। কোথায়? আমি ঠিক বুঝি নাই। এটা কোনটা? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি আসলে, হাবিবা সুলতানা, আমরা ইফ ফাংশনে মানে ইফ স্টেটমেন্টের ক্ষেত্রে যেটা ইউজ করবো সেটা হচ্ছে আসলে ইন্টিজার বা ফ্লোট বলতে কথা না। আমরা ওইখানটায় যা ব্যবহার করবো সেটা হচ্ছে একটা কন্ডিশনাল এক্সপ্রেশন। অর্থাৎ কন্ডিশনাল এক্সপ্রেশন ব্যাপারটা কি? কন্ডিশনাল এক্সপ্রেশনটা হচ্ছে আমার ট্রু অর ফলস এই দুইটা ভ্যালুর মধ্যে যে কোনো একটা দিবে। ঠিক আছে? হাবিবা সুলতানা, আমি হাবিবা সুলতানার কাছ থেকে কিছু জানতে চাচ্ছি যে এইখানটা আসলে আমি ইন্টিজার ব্যবহার করবো বা ফ্লোট ব্যবহার করবো সেটার উপর নির্ভর করতেছে না। এইখানটা আমার মানে এমন কিছু ব্যবহার করবো যেটার উপর নির্ভর করতেছে আমার রেজাল্টটা ট্রু হবে কি ফলস হবে। ইন্টিজার বা ফ্লোটের কোনো ব্যাপার না এখানটায়। হাবিবা সুলতানা, ক্লিয়ার ব্যাপারটা? ওকে, থ্যাংক ইউ। তারপর আইএনটি ফ্লোর হেলালুদ্দিন, আইএনটি ফ্লোরের কোনো দরকারই নেই। আইএনটি ফ্লোরের কেন দরকার হবে? আমার মনে হচ্ছে না দরকার আছে বলে। মোহাম্মদ হেলালুদ্দিন, সিল অ্যান্ড ফ্লোর ফাংশন ডিরেক্ট ইউজ করা যায় নাকি লাইব্রেরি ইউজ করতে হয়? সিল ফ্লোর আসলে এটা একটু ইয়ে করে দেখবেন। আমি ব্যাপারটা বুঝছি হেলালুদ্দিন, আমি ব্যাপারটা বুঝছি। সেটা হচ্ছে আপনি একটু প্র্যাকটিস করে দেখবেন এই ব্যাপারটা নিয়ে, একটু এক্সপেরিমেন্ট করেন। যদি করা না যায় এক্ষেত্রে আপনি ম্যাথটা ইনক্লুড করে নেবেন। ঠিক আছে? ম্যাথটা যদি না করা যায় ম্যাথটা ইনক্লুড করলে অবশ্যই করা যাবে। ওকে হেলালুদ্দিন, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানটা শেষ করি। ভালো থাকবেন সবাই। আর অবশ্যই অবশ্যই মানে প্রত্যেকের সাথে কমিউনিকেট করবেন গ্রুপের মাধ্যমে। কমিউনিকেট করে যার যা প্রবলেম আছে সবগুলো সলিউশন করে নেবেন। থ্যাংক ইউ। স্টে সেফ। হ্যাঁ, হাবিবা সুলতানা, ঠিক আছে, অবশ্যই সেফ থাকার চেষ্টা করব। আব্দুল কাদের ভাই, হ্যাঁ আব্দুল কাদের ভাই, ঠিক আছে, ওকে। ঠিক আছে, তাহলে আমরা শেষ করে দিই আজকে। কোশ্চেন আনসার সবকিছু আপনারা তাহলে গ্রুপে করতে পারেন, আর এখন যদি থাকে আমরা মনে হয় না এখন করতে পারবো, বিকজ এখন অলরেডি 3:30 বাজছে। কারো যদি কোশ্চেন থাকে আপনারা গ্রুপে ডিরেক্টলি করে ফেলুন। আমরা তাহলে এখন বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফিজ।